একটা সত্যকে বানিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যা সত্য নয়। রাহুল নিজের রাজনৈতিক মতামত অত্যন্ত সোচ্চারে জানিয়েছে। তিনি স্ক্রিপ্ট রাইটার হিসেবে যথেষ্ট পারদর্শী না, খুবই কাঁচা স্ক্রিপ্ট তৈরি করছেন, যে আমি অন্যায় করেছি, আমার বিরুদ্ধে অভিযোগ উঠছে, আর আমি বলছি যে আমি সেটার বিচারের ভার নিই, আমি একটা কমিটি তৈরি করি। থেকে বড় যে কারণটা, সেই কারণটা হচ্ছে এক ধরনের গ্রস নেগলিজেন্স, দায় আমাদের। আমি টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে যে নিত্য যে শুটিং হয়, আমি তার সাথে ওতপ্রোতভাবে জড়িত একজন মানুষ এরকম নই। সুতরাং তাদের একজন হয়ে আমি এই কথা বলতে পারবো না, একজন সাধারণ মানুষ হিসেবে, অথবা আম, বিকল্প ধারার যে শুটিং করার আমার খানিকটা অভিজ্ঞতা, আম, সেই সূত্র ধরে যারা মেন স্ট্রিমে কাজ করেন তাদের বন্ধুত্বের সূত্রে কিছু আমার সেকেন্ডারি অভিজ্ঞতা, তাদের কাছ থেকে প্রাপ্ত কতকগুলো ইনফরমেশন, এর ভিত্তিতে আমি কতকগুলো কথা বলতে পারি। তাতে দেখে যেরকম সাধারণভাবেই সমস্ত মানুষেরই মনে হচ্ছে, রাহুলের ঘটনাটা ঘটে যাওয়ার পরে পার্টিকুলারলি অনেক মানুষেরই মনে হচ্ছে যে যে টালিগঞ্জে যে প্রক্রিয়াতে শুটিং চলে, সেই প্রক্রিয়ার শুটিং চলার কারণেই এই ঘটনা ঘটেছে, এবং সেটা একটা কোনো স্ট্রে ইনসিডেন্ট নয়। মানে রাহুলের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা বড় ঘটনা ঘটে গেছে, কিন্তু এরকম ঘটনা আরো ঘটতে পারে, বা আরো ঘটতে পারতো, যে কোনো সময়ই ঘটতে পারতো বা ঘটতে পারে, এরকম একটা পরিস্থিতিতেই যে শুটিংটা চলছে, মেন স্ট্রিম শুটিং যে এভাবেই বাংলায় ইদানিংকালে ঘটছে, তার একটা আন্দাজ সাধারণ মানুষ হিসেবেই আমরা পেতে পারি। কারণ রাহুলের সাথে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটার ক্ষেত্রে একটাই কথা যেটা বলার, সেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ইত্যাদি তো ঠিক আছে, কিন্তু এই ঘটনা ঘটার ক্ষেত্রে সব থেকে বড় যে কারণটা, সেই কারণটা হচ্ছে এক ধরনের গ্রস নেগলিজেন্স, একটা উদাসীন থাকা, একটা টেকেন ফর গ্রান্টেড করা। একজন মানুষ বা একাধিক মানুষ, এতজন মানুষ মিলে একটা শুটিং করা হচ্ছে, সেই শুটিং করতে গিয়ে সাধারণ যে যে ব্যবস্থাগুলো করার প্রয়োজন ছিল, সেই ব্যবস্থাগুলো যে ছিল না, এটা তো বোঝাই যাচ্ছে। সুতরাং ওটা রাহুলের সাথে ঘটেছে, তাই ওটা যে কারোর সাথেই ঘটতে পারতো, যে কোনো দিনই ঘটতে পারতো। ব্যবস্থাটাই যে এভাবে চলছে, সেটার দিকেই রাহুলের এই ঘটনাটা একেবারে একটা একটা উদাহরণ, একটা একটা প্রমাণ হয়ে 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 থাকলো। আমাদের দুর্ভাগ্য এই যে সেই প্রমাণ এবং সেই উদাহরণ হয়ে ওঠাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, কারণ যে নিয়ামক সংস্থাগুলি থেকে পারমিশন নেওয়া হয়, অনুমতি নেওয়া হয়, এই ক্ষেত্রে তো এই এই শুটিং সেই নিয়ামক সংস্থাগুলি জানতো। এমন এমন তো নয় যে এইটা কোনো চুপিসারে, কোনো লুকিয়ে, যাকে আজকে টলিগঞ্জের ভাষায় যাকে গুপি শুটিং বলে চিহ্নিত করা হচ্ছে, কেউ জানলো না, একটা ছোট ইউনিট নিয়ে দু চারজন মিলে লুকোছাপা করে এই শুটিং করে ফেললো, এটা তো ব্যবস্থা নয়। ইনফ্যাক্ট যে প্রযোজনা সংস্থা থেকে এই শুটিং করা হচ্ছিল, তার যিনি প্রধান কর্ত্রী, তিনি আর একটা নিয়ামক সংস্থার সর্বোচ্চ কর্ত্রী, লীনা গঙ্গোপাধ্যায়। তিনি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। এবং এইটা যদি ঘটে, তার থেকেই বোঝা যায় যে এই যে আমাদের রাজ্যে মহিলাদের ওপর বারংবার নানা ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, এবং সেই ঘটনা ঘটার পেছনেই একই বিষয় আমরা দেখতে পারবো, এক ধরনের চরম ঔদাসীন্য, চরম অবহেলা, চরম তাচ্ছিল্যের মনোভাব নিয়ে, যে সেইখানেও আমরা কার্যক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সরকার, এই নিয়ামক সংস্থাগুলি যে যে ব্যবস্থা নিচ্ছে, তার রিফ্লেকশন এটা। অর্থাৎ যারা, এটা সর্ষের মধ্যে ভূত, যারা ব্যবস্থা গ্রহণ করবেন তারাই এই 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 ব্যবস্থাটা কায়েম করেছেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারাই এই এই ব্যবস্থাটা কায়েম করেছেন, এই ব্যবস্থাটা চালিয়ে যাচ্ছেন। যিনি শাসন করবেন তিনি নিজেই যদি তার বিরুদ্ধেই অভিযোগ উঠে যায়, তাহলে আর তার শাসন করার কোনো যোগ্যতা থাকে নাকি? আমি বলছি যে এটাই সার্বিকভাবে এটাই অ্যাটিটিউড।
এটা 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 একটা রিফ্লেকশন। এটা শুধু একটি ক্ষেত্রে ঘটছে এমন নয়। এই যে একটি ক্ষেত্রে এটা ঘটছে, সেটা তার সমগ্রকে সূচিত করে, যেটা সমস্ত ক্ষেত্রেই এই ঘটনা ঘটছে। যে যার কাছে গিয়ে আমরা দাবি জানাবো যে আপনারা একটা ব্যবস্থা গ্রহণ করুন, তিনি যদি অন্যায়কারী হন, তাহলে কি করে এটা চলতে পারে? যিনি, আমি খেলাতে খেলতে নেমেছি, আমি অত্যন্ত রাফ খেলোয়াড় হিসেবে রাফ খেলছি, আবার আমি সেই খেলার একজন রেফারি হয়ে বলছি যে আমি বিধান দেব যে কিভাবে খেলাটা চলবে। তার রিফ্লেকশন এটা, তারই প্রতিফলন এটা। এভাবেই চলছে। এর থেকে আমি বলবো যে এটাকে হাস্যকর বলে উড়িয়ে দেওয়াও খুব ঠিক হবে না। এটা অত্যন্ত অবমাননাকর একটা প্রস্তাব যে আমি অন্যায় করেছি, আমার বিরুদ্ধে অভিযোগ উঠছে, আর আমি বলছি যে আমি সেটার বিচারের ভার নিই। আমি একটা কমিটি তৈরি করি, সেই কমিটি কি করবে? কমিটি বলবে যে ক্লিন শিট দিলাম, আমার কোনো দোষ নেই ভাই। আমি দোষী হয়ে যদি আমি বিধান দিই, আমি কি বলবো নাকি ভাই আমি দোষী, আমাকে ফাঁসিতে ঝোলাও, আমাকে জেল খাটাও, আমাকে এইটা করো, আমার এগেনস্ট এফআইআর হোক? এই ঘটনা ঘটবে নাকি? এটা কিন্তু এটাকে আমি হাস্যকর, এই হাস্যকর শব্দটা আমি উইথড্র করতে চাই, যেটা হাস্যকর নয়, এটা যথেষ্ট ভয়ের। এটা এটা এই 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 যে প্রস্তাব উনি রাখতে পারছেন, তার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে কারণে এরকম অ্যাবসার্ড একটা প্রস্তাব রাখা যাচ্ছে, এবং সেই প্রস্তাবকে অনেকে নর্মালাইজ করার চেষ্টা করছে। এইটা হচ্ছে সব থেকে সমস্যা, সব থেকে গন্ডগোলের, সব থেকে ভয়াবহ একটা ঘটনা। হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা যে এই যে এত পরস্পর বিরোধী যারা ওখানে কাজ করছিলেন, যারা ওখানে শুটিং এর সাথে যুক্ত, তারা নানাবিধভাবে কন্টিনিউয়াসলি পরস্পর বিরোধী বয়ান দিচ্ছেন। এটাই তো চিহ্নিত করে যে ওখানে এক ধরনের মানে এক ধরনের যেটাকে আমাদের আজকের পরিভাষা বলা হয়, এক ধরনের পোস্ট ট্রুথ মেকিং চলছে। একটা সত্যকে বানিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যা সত্য নয়। তা এবং যেটা আমরা জানি, আমরা দক্ষিণপন্থীরা যখন মাথা চাড়া দেয় তখন এই ধরনের ঘটনাই ঘটে। কারণ তাদের নিদর্শন হিসেবে, যেমন গোয়েবলস বলেছিলেন না, যে একটি মিথ্যে কথাকে যদি বারবার বলা যায়, নানাভাবে বলা যায়, এবং অথরিটি যদি সেই মিথ্যে কথাটা বলতে থাকে, তাহলে সেটাই একটা পর্যায়ে গিয়ে সত্য হয়ে যায়। সেই সেই ব্যবস্থা, সেই চালু মেথডই এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে। প্রথমে বলে দেওয়া হলো যে শুটিং প্যাক আপ হয়ে গিয়েছিল, তারপর বলা হলো যে ওরকম কোনো ঘটনা স্ক্রিপ্টে ছিলই না, তারপরে বলা হলো যে রাহুল নিজেই নাকি জোর করে নেমে পড়েছে, ইত্যাদি ইত্যাদি। এটা কি বলবো, এটা নানাবিধ, যখন এরকম একটা কিছুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, যখন যে সত্য তাকে পিষে ফেলার চেষ্টা করা হয়, তখন এই ধরনের গ্রস ভায়োলেশন হয়, তখন এরকম গ্রস মিথ্যে কথা, একেবারে ডাহা মিথ্যে কথা দিনের আলোতে দাঁড়িয়ে বলতে হয়। এবং ওই যিনি এই কথার প্রধান কাণ্ডারি, যিনি এই কথা বলছেন, তিনি তো আসলে স্ক্রিপ্ট তৈরি করেন, তিনি তো স্ক্রিপ্ট লেখিকা হিসেবেই তো তার মানে জনমানসে তিনি সেলিব্রিটি তো সেই কারণে। তো এটাও দেখিয়ে দিচ্ছে যে তিনি স্ক্রিপ্ট রাইটার হিসেবে যথেষ্ট পারদর্শী নন, খুবই কাঁচা স্ক্রিপ্ট তৈরি করছেন তিনি। এটাতে আমি পরস্পর বিরোধী দুটো কথা বলবো, যে হ্যাঁ, একটা রকম ভাবে রাহুলের শেষ যাত্রায় যে সম্মান রাহুলের প্রাপ্য ছিল, সেই সম্মান রাহুলের থিয়েটারের বন্ধুরা দিয়েছে, রাহুলের রাজনৈতিক সহকর্মীরা দিয়েছে, রাহুলের পাড়ার মানুষ। রাহুল অত্যন্ত গর্ববোধ করতো তার নিজের পাড়াকে নিয়ে, তার নিজের আইডেন্টিটিকে নিয়ে, তার নিজের উদ্বাস্তু পরিচয়কে নিয়ে। বিজয়গড় এলাকা নিয়ে তার একটা প্রাইড ছিল। সেই বিজয়গড় এলাকার সাধারণ মানুষ, দল মত নির্বিশেষে, আমি খুব স্পষ্ট করে আবারও বলছি সেখানে, যে দল মত নির্বিশেষে রাহুলকে যারা সেদিনকে পাড়ার ছেলে হিসেবে সম্মান জানালো, তাদেরকে চিহ্নিত করে দেওয়া যাবে না এরা সবাই সিপিএম, এরা সবাই তৃণমূল, এরা সবাই বিজেপি। না, দল বা এই ধর্মের মানুষ এরকম নয়। রাহুল সংখ্যালঘু মানুষের নিপীড়নের বিরুদ্ধে বরাবর অত্যন্ত সোচ্চার ছিলেন। সুতরাং রাহুল নিজের রাজনৈতিক মতামত অত্যন্ত সোচ্চারে জানিয়েছেন। এই সমস্ত কিছুকে মাথায় রেখেই রাহুলের শেষ যাত্রাটাকে আমরা আমাদের বিশ্লেষণ করতে হবে। সেখানে রাহুল একভাবে সম্মান এবং শ্রদ্ধা পেয়েছে, বিপুল সম্মান এবং শ্রদ্ধা পেয়েছে রাহুল সাধারণ মানুষের। কিন্তু একই সাথে আবার এটাও ঘটনা
যে রাহুল যে কাজ করতে গিয়ে রাহুলের এরকম অকালে চলে যেতে হলো, সেই কাজের যারা ফ্রেটার্নিটি, সেই কাজের যারা বন্ধু ছিলেন, তারা তাদের কাজ সেদিন বন্ধ করতে পারেননি। বন্ধ করতে পারেননি কারণ নিয়ামক সংস্থাগুলি এই ক্ষেত্রে কোনো উদ্যোগী ভূমিকা পালন করেনি। এটাও একটা বড় প্রশ্ন চিহ্ন। কেন উদ্যোগী সংস্থাগুলি, যে নিয়ামক সংস্থাগুলি রয়েছে, তারা কেন কোনো উদ্যোগী ভূমিকা পালন করলো না? তারা কেন চাইলো না যে রাহুল যে কাজ করতে গিয়ে রাহুলের প্রাণ চলে গেল, সেই কাজের সাথে জড়িত যে যে মানুষেরা, তার বন্ধু বান্ধবরা, তারা কেন রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে পারবে না? কেন কেন এটা তো সাধারণভাবে যে কোনো জীবিকার সাথে যুক্ত মানুষরা এই 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 কাজ স্বাধীনভাবে করতে পারেন। এই কাজ তারা মেক শিওর করেন। একটা বাজারে যদি একজন দোকানির প্রাণহানি ঘটে, সাধারণ মৃত্যু ঘটে, আমি এরকম কোন অস্বাভাবিক মৃত্যু, এরকম কোন সেলিব্রিটির মৃত্যুর কথা বলছি না, একজন সাধারণ দোকানি স্বাভাবিক মৃত্যু যদি ঘটে, তাহলেও দেখা যায় একটা বাজারে আধবেলা দোকান বন্ধ থাকে। এটা আমরা দেখেছি। একজন 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 রিক্সা চালক যদি তার এতে মারা যায়, তার বন্ধু বান্ধবরা যারা পাশাপাশি যারা রিক্সা চালান, তারা সেই দিন দেখা যায় যে তাদের রিক্সা স্ট্যান্ডে একটা শোক সভা পালন করছেন এবং রিক্সা চালানো বন্ধ রেখেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার ফ্রেটার্নিটির যারা অংশ, তাদেরকেও এই প্রশ্ন তুলতে হবে যে এটা কেন ঘটলো। অর্থাৎ বুঝতে হবে যে রাহুলের মতন একজন অত্যন্ত নামী অভিনেতার ক্ষেত্রেই যদি এরকম ঘটে যায়, যদি এরকম একজন নামী অভিনেতার ক্ষেত্রেই যদি তার প্রাপ্য সম্মান কে অ্যাসিওর করার জন্য কোনো ভূমিকা পালন না করে নিয়ামক সংস্থাগুলি, তাহলে যারা অতটা নামী নয় তাদের জন্য তাহলে কি কি অবহেলা, কতখানি তাচ্ছিল্য অপেক্ষা করছে, বা অপেক্ষা করছে না, ততখানি অবহেলা এবং তাচ্ছিল্য নিয়েই তাদের এই জীবিকায় টিকে থাকতে হচ্ছে। এক, প্রধান দায় যারা এই ব্যবস্থা চালাচ্ছেন তাদের, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে প্রধান দায় তাদের। কিন্তু দ্বিতীয় দায় আমাদের, যারা আমরা এই ব্যবস্থাটা চলতে দিচ্ছি। ব্যবস্থাটা যারা চালাচ্ছেন তারা তো এইভাবেই চালাচ্ছেন, কিন্তু আমরা কেন এই ব্যবস্থাটা চলতে দিচ্ছি, এখনো চলতে দিচ্ছি, এর পরেও চলতে দিচ্ছি। সুতরাং দায় আমাদেরও।